আরে ওই গুলা তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে পাঠা না কিছু করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে দেখবি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামে লিখে। স্যার এর ভিতর পিস্তল। পিস্তল? ও মাই গড, এগুলো কি হচ্ছে? রাত তখন প্রায় 12টা। শহরের উপর দিয়ে বাতাস বইছে ধীরে। রহিমউদ্দিন সাহেবের বিশাল বাড়িতে সব আলো নিভে গেছে, শুধু একটি ঘরে আবছা আলো জ্বলছে, গোলামের ঘর। না, ঘর বলা ঠিক না, বাড়ির পেছনের ছোট্ট একটি কুঠুরি, যেখানে আগে কাজের লোকেরা থাকত। বিয়ের পরেও গোলামের ঠাঁই হয়েছে সেখানে, মনির সেটা নিশ্চিত করেছে। গোলাম শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে আজকের দিনটার কথা। রেস্টুরেন্টে ম্যানেজারের থরথর করে কাঁপা, পুলিশের হাত ধরে ফেলা, আন্ডারকভার অফিসার সাইমন শহীদের হঠাৎ আবির্ভাব, এই সব কিছু তার মাথায় একটি অদ্ভুত জট পাকাচ্ছে। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে নম্বরটা দেখা গেল না, আননোন নাম্বার। গোলাম কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর রিসিভ করল। স্যার, আপনি কি জানেন আপনার জীবন এখন কতটা বিপদে? গলাটা চেনা না, কিন্তু কথাটা শুনে গোলামের বুকের ভেতরে কি একটা যেন নড়ে উঠল। কে বলছেন? আমি কি সেটা এখন বড় কথা না স্যার, বড় কথা হলো আজ রাতেই কেউ আপনাকে শেষ করে দিতে চায়। আপনি কি বাড়িতে নিরাপদ মনে করছেন নিজেকে? লাইন কেটে গেল। গোলাম উঠে বসল, ঘরের চারদিকে তাকালো। জানালার বাইরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভিতর থেকে মনে হলো কেউ তাকিয়ে আছে। এই ফোনটাই শুরু করে দেবে এক নতুন অধ্যায়ের। গোলাম জানি না এই রাতটা পার হলেই তার চেনা দুনিয়াটা আর একই রকম থাকবে না। বাড়ির দোতলায় মনিরের ঘর, দরজা বন্ধ, পর্দা টানা, কিন্তু ভেতরে জোরে কথা চলছে। মনির ফোনে কথা বলছে, গলায় চাপা রাগ, কিন্তু মুখে ঠান্ডা হিসেব। বললাম তো, আজ রাতেই করতে হবে। কাল সকালে যদি ওই ছেলে জেগে ওঠে তাহলে সব শেষ। বাবা যদি একবার সত্যিটা জানতে পারেন, আমার হাত থেকে সব বেরিয়ে যাবে। ওপাশ থেকে কি বলা হলো শোনা গেল না, কিন্তু মনিরের মুখে একটা শীতল হাসি ফুটে উঠল। হ্যাঁ, টাকা পাবি, কিন্তু কাজটা যেন পরিষ্কার হয়, কোনো ঝামেলা না। ফোন রেখে মনির জানালার দিকে তাকালো। নিচে বাগানে অন্ধকার। সে বিড়বিড় করল, কাজের ছেলে তুই, কাজের ছেলেই থাকবি, খবরে। মনির শুধু ঋতুর সম্পত্তির লোভেই বিয়ে দেয়নি, তার পিছনে আরও গভীর একটা কারণ আছে, একটা পুরনো সত্য যা সে চিরকালের জন্য চাপা দিয়ে রাখতে চায়। গোলাম সেই সত্যের সাথে কোনোভাবে জড়িত, সেটা মনির জানে, কিন্তু গোলাম নিজে জানে কি? ঋতু তার ঘরে একা বসে আছে, সামনে একটা ছবি, ছোটবেলার। তখন সে ছোট, পাশে তার বাবা, আর একটু দূরে দাঁড়িয়ে আছে একটি ছোট ছেলে। ছেলেটার মুখ অস্পষ্ট, কিন্তু কোথায় যেন চেনা লাগছে। ঋতু ছবিটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকল। হঠাৎ মনে পড়ল রেস্টুরেন্টের ঘটনাটা। গোলাম কিভাবে পাঞ্জায় রিশাদকে হারিয়ে দিল। একটা কাজের ছেলে, এত শক্তি কোথা থেকে? ম্যানেজার কেন ওকে দেখে ভয় পেল? পুলিশ কেন ছেড়ে দিল? ঋতু ভেতরে ভেতরে অস্থির হচ্ছে। সে স্বীকার করতে চায় না, কিন্তু তার মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরছে, গোলাম কি আসলেই সে যা মনে হয়? সে উঠে গেল জানালার কাছে। নিচে বাগানে দেখল একটা ছায়া মূর্তি বাড়ির দেয়াল ঘেঁষে হাঁটছে, রাতের বেলায়, চুপচাপ। ঋতুর বুকটা ধক করে উঠল। ঋতু যে মানুষটাকে এতদিন তুচ্ছ করে এসেছে, আজ রাতে সে প্রথমবারের মতো তাকে নিয়ে ভাবছে। ভালোবাসা নয় এখনো, কিন্তু কৌতূহল আর একটু একটু করে জমতে থাকা ভয়। বাড়ির পেছনে গোলামের কুঠুরির কাছে দুজন লোক, কালো পোশাক, মুখে কাপড় বাঁধা, একজনের হাতে রড আর একজনের হাতে ছুরি। তারা দরজার কাছে এলো, দরজাটা ঠেলা দিল। দরজা খোলা। ভেতরে ঢুকল। বিছানায় কম্বলের নিচে কেউ শুয়ে আছে মনে হচ্ছে। একজন রড তুলল, আঘাত করল, কিন্তু কম্বলের নিচে বালিশ,
গোলাম নেই। কোথায় গেল? ঘুরে দাঁড়াতেই পেছন থেকে একটা হাত দুজনের মাথা একসাথে ঠুকে দিল। দুজনেই মেঝেতে পড়ে গেল। ধুপ। গোলাম সোজা হয়ে দাঁড়ালো, শ্বাস স্বাভাবিক, হাত কাঁপছে না। সে নিচু হয়ে একজনের মুখের কাপড় সরালো। চিনল না, কিন্তু গলায় একটা উল্কি, একটা বিশেষ চিহ্ন। গোলামের চোখ শক্ত হয়ে গেল। তোমরা ওদের লোক বলেই সে ফোন তুলল, ডায়াল করল। সাইমন ভাই, দুজনকে ধরেছি, কিন্তু এরা ছোট মাছ, বড় শিকার এখনো। সকাল। ঋতু বাজারে গিয়েছিল। ফেরার পথে আবার সেই শিশুটিকে দেখল। মেয়েটি একা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, কাঁদছে। ঋতু কাছে গেল। কি হয়েছে মা? কোথায় তোমার বাবা মা? মেয়েটি বলল, আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। বাবার নাম শেহজাদ। ঋতুর হাত থেকে ব্যাগ প্রায় পড়েই যাচ্ছিল। শেহজাদ? এই নামটা তো পুলিশের কাছে ওই মহিলা বলেছিলেন, নিখোঁজ স্বামীর নাম। আর সেই ছবি দেখে পুলিশ অফিসার বলেছিল এই কেস হাতে নিও না। ঋতু মেয়েটির দিকে তাকালো। তারপর সে মেয়েটিকে বলল, তোমার বাবাকে চিনো? ছবি আছে? মেয়েটি পকেট থেকে একটা ভাঁজ করা ছবি বের করল। ঋতু ছবিটা দেখল। সে চমকে গেল, কারণ ছবিতে যে মানুষটা, সে হুবহু গোলামের মতো দেখতে। এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়। গোলাম কি আসলে শেহজাদ? সে কি পরিচয় লুকিয়েই বাড়িতে ছিল, নাকি শেহজাদ আলাদা একজন মানুষ যে হয়তো গোলামের যমজ ভাই? নাকি রহস্যটা আরও জটিল? গোপন একটা জায়গায় গোলাম আর সাইমন শহীদ মুখোমুখি। সাইমন একটা ফাইল বের করল, ভেতরে ছবি, নথিপত্র। গোলাম, তুমি আর লুকিয়ে থাকতে পারবে না। ওরা তোমার পরিচয় জেনে গেছে। কারা? দুবাইয়ের বড় সিন্ডিকেট, তুমি যাদের বিরুদ্ধে 2 বছর ধরে কাজ করেছিলে। তোমাকে শেষ করে দিতে চাই। গোলাম চুপ করে রইল। আর এই বাড়িতে থাকাটা কি নিরাপদ? না, কিন্তু এই বাড়িতে একটা কারণে থাকতে হবে আমাকে। রহিমউদ্দিন সাহেব, তিনি এই সিন্ডিকেটের একটা বড় টার্গেট। কেউ একজন এই বাড়ির ভেতর থেকেই তাদের তথ্য দিচ্ছে। সাইমনের মুখ গম্ভীর হয়ে গেল। ভেতরের মানুষ মানে? মানে এই বাড়িতেই একজন বিশ্বাসঘাতক আছে। মনির নাকি অন্য কেউ? এই বাড়ির কোন মানুষটা 2 মুখ নিয়ে বেঁচে আছে? গোলামকে এখন শুধু নিজেকে বাঁচাতে হবে না, রহিমউদ্দিন সাহেবকেও বাঁচাতে হবে। আর সেটা করতে গিয়ে তার আসল পরিচয় হয়তো একদিন সবার সামনে খুলে যাবে। বিকেলে রহিমউদ্দিন সাহেবের অফিসে একটা মিটিং, ব্যবসার কথা। কিন্তু গোলাম লক্ষ্য করল মনির একটা নির্দিষ্ট ফাইল পকেটে ভরে নিল। সেই ফাইলটা রহিমউদ্দিন সাহেবের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। গোলাম কিছু বলল না, শুধু চোখে মনে রাখল। পরে মনিরের ফোনের কথোপকথন কানে এলো। হ্যাঁ, অ্যাকাউন্ট ডিটেলস পাঠাচ্ছি, কালকের মধ্যে ট্রান্সফার করো। বাবা কিছু বুঝতে পারবে না। গোলাম ছবি তুলল, রেকর্ড করল। এই প্রমাণটুকু একদিন কাজে লাগবে। মনির শুধু সৎবোন ঋতুকে ঠকায়নি, নিজের বাবাকেও ধ্বংস করতে চাইছে। সম্পত্তির লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয়, এটাই এই গল্পের এক তিক্ত সত্য। রাতে বাগানে ঋতু একা বসেছিল। গোলাম এলো। ঋতু উঠে যেতে গেল, কিন্তু গোলাম বলল, ঋতু ম্যাডাম, একটু বসুন, একটু কথা বলার দরকার ছিল। ঋতু থামল, ঘুরে তাকালো। গোলামের চোখে আজ অন্যরকম একটা ভাব। আজকে যে মেয়েটাকে দেখলেন বাজারে, ওকে আর একা ছেড়ে দেবেন না, ওর জীবন বিপদে। তুমি কিভাবে জানলে? গোলাম সরাসরি উত্তর দিল না। কিছু কিছু জিনিস আমি জানি, যেগুলো বলতে পারবো না এখনো, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। ঋতু একটু অবাক হলো। এই লোকটা কথা বলছে কিভাবে? এই ভরাট গলা, এই স্থির দৃষ্টি, এটা তার চীনা গোলামের নয়। তুমি কে আসলে? গোলাম একটু হাসল, তিক্ত হাসি। একজন মানুষ যে আপনার পরিবারকে বাঁচাতে এসেছে, যদিও আপনার পরিবার তা জানে না। বলেই সে উঠে চলে গেল। ঋতু বসে রইল। বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি, যেটাকে সে এখনো নাম দিতে পারছে না। এই দৃশ্যটাই দুজনের সম্পর্কের প্রথম সত্যিকারের মোড়। ঘৃণা এখনো আছে, অবিশ্বাসও আছে, কিন্তু কোথাও একটা ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে আস্তে আস্তে আলো ঢুকবে। রাতের শেষ দৃশ্য। রহিমউদ্দিন সাহেব গোলামকে ডাকলেন নিজের স্টাডিতে। দরজা বন্ধ করলেন।
টেবিলে সেই পুরনো ছবির অ্যালবাম। তিনি একটা ছবি বের করলেন, গোলামের সামনে রাখলেন। এই ছেলেটাকে চেনো? গোলাম ছবির দিকে তাকালো, তার হাত কেঁপে উঠল। ছবিতে একটি শিশু, সে নিজে। বয়স তখন হয়তো ৫-৬। পাশে দাঁড়িয়ে আছেন তরুণ রহিমউদ্দিন। আপনি আপনি কিভাবে পেলেন এই ছবি? রহিমউদ্দিন সাহেব গলা ভারী করে বললেন, কারণ ওই রাতে তোমাকে আমি হারিয়ে ফেলেছিলাম, আর সেই পাপের বোঝা আমি ২০ বছর ধরে বহন করছি। নীরবতা। গোলামের চোখে জল নেই, কিন্তু মুখে একটা পাথরের মতো শক্ত ভাব। আপনি মানে? তুমি আমার ছেলে গোলাম, আমার হারিয়ে যাওয়া ছেলে। দরজার ওপাশে মনির দাঁড়িয়ে সব শুনল। তার মুখ সাদা হয়ে গেল, কারণ এই সত্যটা যদি প্রকাশ পায় তার সব পরিকল্পনা ধুলোয় মিশে যাবে। মনির দ্রুত পা ফেলে সরে গেল, আর পর্দা নামল। দুনিয়ার টাকার গোলাম, এটা শুধু একজন গরিব ছেলের গল্প নয়, এটা একটা হারানো পরিচয়ের গল্প, একটা পুরনো অন্যায়ের গল্প, আর একটা সত্যের গল্প, যে সত্য যত চাপা পড়ে তত শক্তিশালী। রাত তখন প্রায় ১২টা। শহরের উপর দিয়ে বাতাস বইছে ধীরে। রহিমউদ্দিন সাহেবের বিশাল বাড়িতে সব আলো নিভে গেছে, শুধু একটি ঘরে আবছা আলো জ্বলছে, গোলামের ঘর। না, ঘর বলা ঠিক না, বাড়ির পেছনের ছোট্ট একটি কুঠুরি, যেখানে আগে কাজের লোকেরা থাকত। বিয়ের পরেও গোলামের ঠাঁই হয়েছে সেখানেই, মনির সেটা নিশ্চিত করেছে। গোলাম শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে আজকের দিনটার কথা। রেস্টুরেন্টে ম্যানেজারের থরথর করে কাঁপা, পুলিশের হাত ধরে ফেলা, আন্ডারকভার অফিসার সাইমন শহীদের হঠাৎ আবির্ভাব, এই সব কিছু তার মাথায় একটি অদ্ভুত জট পাকাচ্ছে। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে নম্বরটা দেখা গেল না, আননোন নাম্বার। গোলাম কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর রিসিভ করল। স্যার, আপনি কি জানেন আপনার জীবন এখন কতটা বিপদে? গলাটা চেনা না, কিন্তু কথাটা শুনে গোলামের বুকের ভেতরে কি একটা যেন নড়ে উঠল। কে বলছেন? আমি কি সেটা এখন বড় কথা না স্যার, বড় কথা হলো আজ রাতেই কেউ আপনাকে শেষ করে দিতে চায়। আপনি কি এই বাড়িতে নিরাপদ মনে করছেন নিজেকে? লাইন কেটে গেল। গোলাম উঠে বসল, ঘরের চারদিকে তাকালো। জানালার বাইরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভিতর থেকে মনে হলো কেউ তাকিয়ে আছে। এই ফোনটাই শুরু করে দেবে এক নতুন অধ্যায়ের। গোলাম জানি না এই রাতটা পার হলেই তার চেনা দুনিয়াটা আর একই রকম থাকবে না। বাড়ির দোতলায় মনিরের ঘর, দরজা বন্ধ, পর্দা টানা, কিন্তু ভেতরে জোরে কথা চলছে। মনির ফোনে কথা বলছে, গলায় চাপা রাগ, কিন্তু মুখে ঠান্ডা হিসেব। বললাম তো, আজ রাতেই করতে হবে। কাল সকালে যদি ওই ছেলে জেগে ওঠে তাহলে সব শেষ। বাবা যদি একবার সত্যিটা জানতে পারেন, আমার হাত থেকে সব বেরিয়ে যাবে। ওপাশ থেকে কি বলা হলো শোনা গেল না, কিন্তু মনিরের মুখে একটা শীতল হাসি ফুটে উঠল। হ্যাঁ, টাকা পাবি, কিন্তু কাজটা যেন পরিষ্কার হয়, কোনো ঝামেলা না। ফোন রেখে মনির জানালার দিকে তাকালো। নিচে বাগানে অন্ধকার। সে বিড়বিড় করল, কাজের ছেলে তুই, কাজের ছেলেই থাকবি, খবরে। মনির শুধু ঋতুর সম্পত্তির লোভেই বিয়ে দেয়নি, তার পিছনে আরও গভীর একটা কারণ আছে, একটা পুরনো সত্য যা সে চিরকালের জন্য চাপা দিয়ে রাখতে চায়। গোলাম সেই সত্যের সাথে কোনোভাবে জড়িত, সেটা মনির জানে, কিন্তু গোলাম নিজে জানে কি? ঋতু তার ঘরে একা বসে আছে, সামনে একটা ছবি, ছোটবেলার। তখন সে ছোট, পাশে তার বাবা, আর একটু দূরে দাঁড়িয়ে আছে একটি ছোট ছেলে। ছেলেটার মুখ অস্পষ্ট, কিন্তু কোথায় যেন চেনা লাগছে। ঋতু ছবিটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকল। হঠাৎ মনে পড়ল রেস্টুরেন্টের ঘটনাটা। গোলাম কিভাবে পাঞ্জায় রিশাদকে হারিয়ে দিল। একটা কাজের ছেলে, এত শক্তি কোথা থেকে? ম্যানেজার কেন ওকে দেখে ভয় পেল? পুলিশ কেন ছেড়ে দিল? ঋতু ভেতরে ভেতরে অস্থির হচ্ছে,
সে স্বীকার করতে চায় না, কিন্তু তার মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরছে, গোলাম কি আসলেই সে যা মনে হয়? সে উঠে গেল জানালার কাছে। নিচে বাগানে দেখল একটা ছায়া মূর্তি বাড়ির দেয়াল ঘেঁষে হাঁটছে, রাতের বেলায়, চুপচাপ। ঋতুর বুকটা ধক করে উঠল। ঋতু যে মানুষটাকে এতদিন তুচ্ছ করে এসেছে, আজ রাতে সে প্রথমবারের মতো তাকে নিয়ে ভাবছে। ভালোবাসা নয় এখনো, কিন্তু কৌতূহল আর একটু একটু করে জমতে থাকা ভয়। বাড়ির পেছনে গোলামের কুঠুরির কাছে দুজন লোক, কালো পোশাক, মুখে কাপড় বাঁধা, একজনের হাতে রড আর একজনের হাতে ছুরি। তারা দরজার কাছে এলো, দরজাটা ঠেলা দিল। দরজা খোলা। ভেতরে ঢুকল। বিছানায় কম্বলের নিচে কেউ শুয়ে আছে মনে হচ্ছে। একজন রড তুলল, আঘাত করল, কিন্তু কম্বলের নিচে বালিশ, গোলাম নেই। কোথায় গেল? ঘুরে দাঁড়াতেই পেছন থেকে একটা হাত দুজনের মাথা একসাথে ঠুকে দিল। দুজনেই মেঝেতে পড়ে গেল। ধুপ। গোলাম সোজা হয়ে দাঁড়ালো, শ্বাস স্বাভাবিক, হাত কাঁপছে না। সে নিচু হয়ে একজনের মুখের কাপড় সরালো। চিনল না, কিন্তু গলায় একটা উল্কি, একটা বিশেষ চিহ্ন। গোলামের চোখ শক্ত হয়ে গেল। তোমরা ওদের লোক বলেই সে ফোন তুলল, ডায়াল করল। সাইমন ভাই, দুজনকে ধরেছি, কিন্তু এরা ছোট মাছ, বড় শিকার এখনো। সকাল। ঋতু বাজারে গিয়েছিল। ফেরার পথে আবার সেই শিশুটিকে দেখল। মেয়েটি একা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, কাঁদছে। ঋতু কাছে গেল। কি হয়েছে মা? কোথায় তোমার বাবা মা? মেয়েটি বলল, আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, বাবার নাম শেহজাদ। ঋতুর হাত থেকে ব্যাগ প্রায় পড়েই যাচ্ছিল। শেহজাদ? এই নামটা তো পুলিশের কাছে ওই মহিলা বলেছিলেন, নিখোঁজ স্বামীর নাম। আর সেই ছবি দেখে পুলিশ অফিসার বলেছিল এই কেস হাতে নিও না। ঋতু মেয়েটির দিকে তাকালো। তারপর সে মেয়েটিকে বলল, তোমার বাবাকে চিনো? ছবি আছে? মেয়েটি পকেট থেকে একটা ভাঁজ করা ছবি বের করল। ঋতু ছবিটা দেখল। সে চমকে গেল, কারণ ছবিতে যে মানুষটা, সে হুবহু গোলামের মতো দেখতে। এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়। গোলাম কি আসলে শেহজাদ? সে কি পরিচয় লুকিয়েই বাড়িতে ছিল? নাকি শেহজাদ আলাদা একজন মানুষ, যে হয়তো গোলামের যমজ ভাই? নাকি রহস্যটা আরও জটিল? গোপন একটা জায়গায় গোলাম আর সাইমন শহীদ মুখোমুখি। সাইমন একটা ফাইল বের করল, ভেতরে ছবি, নথিপত্র। গোলাম, তুমি আর লুকিয়ে থাকতে পারবে না, ওরা তোমার পরিচয় জেনে গেছে। কারা? দুবাইয়ের বড় সিন্ডিকেট, তুমি যাদের বিরুদ্ধে 2 বছর ধরে কাজ করেছিলে। তোমাকে শেষ করে দিতে চাই। গোলাম চুপ করে রইল। আর এই বাড়িতে থাকাটা কি নিরাপদ? না, কিন্তু এই বাড়িতে একটা কারণে থাকতে হবে আমাকে। রহিমউদ্দিন সাহেব, তিনি এই সিন্ডিকেটের একটা বড় টার্গেট। কেউ একজন এই বাড়ির ভেতর থেকেই তাদের তথ্য দিচ্ছে। সাইমনের মুখ গম্ভীর হয়ে গেল। ভেতরের মানুষ মানে? মানে এই বাড়িতেই একজন বিশ্বাসঘাতক আছে। মনির নাকি অন্য কেউ? এই বাড়ির কোন মানুষটা 2 মুখ নিয়ে বেঁচে আছে? গোলামকে এখন শুধু নিজেকে বাঁচাতে হবে না, রহিমউদ্দিন সাহেবকেও বাঁচাতে হবে। আর সেটা করতে গিয়ে তার আসল পরিচয় হয়তো একদিন সবার সামনে খুলে যাবে। বিকেলে রহিমউদ্দিন সাহেবের অফিসে একটা মিটিং, ব্যবসার কথা। কিন্তু গোলাম লক্ষ্য করল মনির একটা নির্দিষ্ট ফাইল পকেটে ভরে নিল। সেই ফাইলটা রহিমউদ্দিন সাহেবের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। গোলাম কিছু বলল না, শুধু চোখে মনে রাখল। পরে মনিরের ফোনের কথোপকথন কানে এলো। হ্যাঁ, অ্যাকাউন্ট ডিটেলস পাঠাচ্ছি, কালকের মধ্যে ট্রান্সফার করো, বাবা কিছু বুঝতে পারবে না। গোলাম ছবি তুলল, রেকর্ড করল। এই প্রমাণটুকু একদিন কাজে লাগবে। মনির শুধু সৎবোন ঋতুকে ঠকায়নি, নিজের বাবাকেও ধ্বংস করতে চাইছে। সম্পত্তির লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয়, এটাই এই গল্পের এক তিক্ত সত্য। রাতে বাগানে ঋতু একা বসেছিল। গোলাম এলো। ঋতু উঠে যেতে গেল, কিন্তু গোলাম বলল, ঋতু ম্যাডাম, একটু বসুন, একটু কথা বলার দরকার ছিল। ঋতু থামল, ঘুরে তাকালো। গোলামের চোখে আজ অন্যরকম একটা ভাব। আজকে যে মেয়েটাকে দেখলেন বাজারে, ওকে আর একা ছেড়ে দেবেন না, ওর জীবন বিপদে।
তুমি কিভাবে জানলে? গোলাম সরাসরি উত্তর দিল না। কিছু কিছু জিনিস আমি জানি, যেগুলো বলতে পারবো না এখনো, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। ঋতু একটু অবাক হলো। এই লোকটা কথা বলছে কিভাবে? এই ভরাট গলা, এই স্থির দৃষ্টি, এটা তার চীনা গোলামের নয়। তুমি কে আসলে? গোলাম একটু হাসল, তিক্ত হাসি। একজন মানুষ যে আপনার পরিবারকে বাঁচাতে এসেছে, যদিও আপনার পরিবার তা জানে না। বলেই সে উঠে চলে গেল। ঋতু বসে রইল। বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি, যেটাকে সে এখনো নাম দিতে পারছে না। এই দৃশ্যটাই দুজনের সম্পর্কের প্রথম সত্যিকারের মোড়। ঘৃণা এখনো আছে, অবিশ্বাসও আছে, কিন্তু কোথাও একটা ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে আস্তে আস্তে আলো ঢুকবে। রাতের শেষ দৃশ্য। রহিমউদ্দিন সাহেব গোলামকে ডাকলেন নিজের স্টাডিতে। দরজা বন্ধ করলেন। টেবিলে সেই পুরনো ছবির অ্যালবাম। তিনি একটা ছবি বের করলেন, গোলামের সামনে রাখলেন। এই ছেলেটাকে চেনো? গোলাম ছবির দিকে তাকালো। তার হাত কেঁপে উঠল। ছবিতে একটি শিশু, সে নিজে। বয়স তখন হয়তো ৫-৬। পাশে দাঁড়িয়ে আছেন তরুণ রহিমউদ্দিন। আপনি আপনি কিভাবে পেলেন এই ছবি? রহিমউদ্দিন সাহেব গলা ভারী করে বললেন, কারণ ওই রাতে তোমাকে আমি হারিয়ে ফেলেছিলাম, আর সেই পাপের বোঝা আমি ২০ বছর ধরে বহন করছি। নীরবতা। গোলামের চোখে জল নেই, কিন্তু মুখে একটা পাথরের মতো শক্ত ভাব। আপনি মানে? তুমি আমার ছেলে গোলাম, আমার হারিয়ে যাওয়া ছেলে। দরজার ওপাশে মনির দাঁড়িয়ে সব শুনল। তার মুখ সাদা হয়ে গেল, কারণ এই সত্যটা যদি প্রকাশ পায়, তার সব পরিকল্পনা ধুলোয় মিশে যাবে। মনির দ্রুত পা ফেলে সরে গেল, আর পর্দা নামল। দুনিয়ার টাকার গোলাম, এটা শুধু একজন গরিব ছেলের গল্প নয়, এটা একটা হারানো পরিচয়ের গল্প, একটা পুরনো অন্যায়ের গল্প, আর একটা সত্যের গল্প, যে সত্য যত চাপা পড়ে তত শক্তিশালী। রাত তখন প্রায় ১২টা। শহরের উপর দিয়ে বাতাস বইছে ধীরে। রহিমউদ্দিন সাহেবের বিশাল বাড়িতে সব আলো নিভে গেছে। শুধু একটি ঘরে আবছা আলো জ্বলছে, গোলামের ঘর। না, ঘর বলা ঠিক না, বাড়ির পেছনের ছোট্ট একটি কুঠুরি, যেখানে আগে কাজের লোকেরা থাকত। বিয়ের পরেও গোলামের ঠাঁই হয়েছে সেখানেই, মনির সেটা নিশ্চিত করেছে। গোলাম শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে আজকের দিনটার কথা। রেস্টুরেন্টে ম্যানেজারের থরথর করে কাঁপা, পুলিশের হাত ধরে ফেলা, আন্ডারকভার অফিসার সাইমন শহীদের হঠাৎ আবির্ভাব, এই সব কিছু তার মাথায় একটি অদ্ভুত জট পাকাচ্ছে। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে নম্বরটা দেখা গেল না, আননোন নাম্বার। গোলাম কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর রিসিভ করল। স্যার, আপনি কি জানেন আপনার জীবন এখন কতটা বিপদে? গলাটা চেনা না, কিন্তু কথাটা শুনে গোলামের বুকের ভেতরে কি একটা যেন নড়ে উঠল। কে বলছেন? আমি কি সেটা এখন বড় কথা না স্যার, বড় কথা হলো আজ রাতেই কেউ আপনাকে শেষ করে দিতে চায়। আপনি কি এই বাড়িতে নিরাপদ মনে করছেন নিজেকে? লাইন কেটে গেল। গোলাম উঠে বসল, ঘরের চারদিকে তাকালো। জানালার বাইরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভিতর থেকে মনে হলো কেউ তাকিয়ে আছে। এই ফোনটাই শুরু করে দেবে এক নতুন অধ্যায়ের। গোলাম জানি না এই রাতটা পার হলেই তার চেনা দুনিয়াটা আর একই রকম থাকবে না। বাড়ির দোতলায় মনিরের ঘর, দরজা বন্ধ, পর্দা টানা, কিন্তু ভেতরে জোরে কথা চলছে। মনির ফোনে কথা বলছে, গলায় চাপা রাগ, কিন্তু মুখে ঠান্ডা হিসেব। বললাম তো, আজ রাতেই করতে হবে। কাল সকালে যদি ওই ছেলে জেগে ওঠে, তাহলে সব শেষ। বাবা যদি একবার সত্যিটা জানতে পারেন, আমার হাত থেকে সব বেরিয়ে যাবে। ওপাশ থেকে কি বলা হলো শোনা গেল না, কিন্তু মনিরের মুখে একটা শীতল হাসি ফুটে উঠল। হ্যাঁ, টাকা পাবি, কিন্তু কাজটা যেন পরিষ্কার হয়, কোনো ঝামেলা না। ফোন রেখে মনির জানালার দিকে তাকালো।
নিচে বাগানে অন্ধকার। সে বিড়বিড় করল, কাজের ছেলে তুই, কাজের ছেলেই থাকবি, খবরে। মনির শুধু ঋতুর সম্পত্তির লোভেই বিয়ে দেয়নি, তার পেছনে আরও গভীর একটা কারণ আছে, একটা পুরনো সত্য যা সে চিরকালের জন্য চাপা দিয়ে রাখতে চায়। গোলাম সেই সত্যের সাথে কোনোভাবে জড়িত, সেটা মনির জানে, কিন্তু গোলাম নিজে জানে কি? ঋতু তার ঘরে একা বসে আছে, সামনে একটা ছবি, ছোটবেলার। তখন সে ছোট, পাশে তার বাবা, আর একটু দূরে দাঁড়িয়ে আছে একটি ছোট ছেলে। ছেলেটার মুখ অস্পষ্ট, কিন্তু কোথায় যেন চেনা লাগছে। ঋতু ছবিটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকল। হঠাৎ মনে পড়ল রেস্টুরেন্টের ঘটনাটা। গোলাম কিভাবে পাঞ্জায় রিশাদকে হারিয়ে দিল। একটা কাজের ছেলে এত শক্তি কোথা থেকে? ম্যানেজার কেন ওকে দেখে ভয় পেল? পুলিশ কেন ছেড়ে দিল? ঋতু ভেতরে ভেতরে অস্থির হচ্ছে। সে স্বীকার করতে চায় না, কিন্তু তার মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরছে, গোলাম কি আসলেই সে যা মনে হয়? সে উঠে গেল জানালার কাছে। নিচে বাগানে দেখল একটা ছায়া মূর্তি বাড়ির দেয়াল ঘেঁষে হাঁটছে, রাতের বেলায়, চুপচাপ। ঋতুর বুকটা ধক করে উঠল। ঋতু যে মানুষটাকে এতদিন তুচ্ছ করে এসেছে, আজ রাতে সে প্রথমবারের মতো তাকে নিয়ে ভাবছে। ভালোবাসা নয় এখনো, কিন্তু কৌতূহল আর একটু একটু করে জমতে থাকা ভয়। বাড়ির পেছনে গোলামের কুঠুরির কাছে দুজন লোক, কালো পোশাক, মুখে কাপড় বাঁধা, একজনের হাতে রড আর একজনের হাতে ছুরি। তারা দরজার কাছে এলো, দরজাটা ঠেলা দিল। দরজা খোলা। ভেতরে ঢুকল। বিছানায় কম্বলের নিচে কেউ শুয়ে আছে মনে হচ্ছে। একজন রড তুলল, আঘাত করল, কিন্তু কম্বলের নিচে বালিশ। গোলাম নেই। কোথায় গেল? ঘুরে দাঁড়াতেই পেছন থেকে একটা হাত দুজনের মাথা একসাথে ঠুকে দিল। দুজনেই মেঝেতে পড়ে গেল। ধুপ। গোলাম সোজা হয়ে দাঁড়ালো, শ্বাস স্বাভাবিক, হাত কাঁপছে না। সে নিচু হয়ে একজনের মুখের কাপড় সরালো। চিনল না, কিন্তু গলায় একটা উল্কি, একটা বিশেষ চিহ্ন। গোলামের চোখ শক্ত হয়ে গেল। তোমরা ওদের লোক বলেই সে ফোন তুলল, ডায়াল করল। সাইমন ভাই, দুজনকে ধরেছি, কিন্তু এরা ছোট মাছ, বড় শিকার এখনো। সকাল। ঋতু বাজারে গিয়েছিল। ফেরার পথে আবার সেই শিশুটিকে দেখল। মেয়েটি একা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, কাঁদছে। ঋতু কাছে গেল। কি হয়েছে মা? কোথায় তোমার বাবা মা? মেয়েটি বলল, আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, বাবার নাম শেহজাদ। ঋতুর হাত থেকে ব্যাগ প্রায় পড়েই যাচ্ছিল। শেহজাদ? এই নামটা তো পুলিশের কাছে ওই মহিলা বলেছিলেন, নিখোঁজ স্বামীর নাম। আর সেই ছবি দেখে পুলিশ অফিসার বলেছিল এই কেস হাতে নিও না। ঋতু মেয়েটির দিকে তাকালো। তারপর সে মেয়েটিকে বলল, তোমার বাবাকে চিনো? ছবি আছে? মেয়েটি পকেট থেকে একটা ভাঁজ করা ছবি বের করল। ঋতু ছবিটা দেখল। সে চমকে গেল, কারণ ছবিতে যে মানুষটা, সে হুবহু গোলামের মতো দেখতে। এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়। গোলাম কি আসলে শেহজাদ? সে কি পরিচয় লুকিয়েই বাড়িতে ছিল? নাকি শেহজাদ আলাদা একজন মানুষ, যে হয়তো গোলামের যমজ ভাই? নাকি রহস্যটা আরও জটিল? গোপন একটা জায়গায় গোলাম আর সাইমন শহীদ মুখোমুখি। সাইমন একটা ফাইল বের করল, ভেতরে ছবি, নথিপত্র। গোলাম, তুমি আর লুকিয়ে থাকতে পারবে না, ওরা তোমার পরিচয় জেনে গেছে। কারা? দুবাইয়ের বড় সিন্ডিকেট, তুমি যাদের বিরুদ্ধে 2 বছর ধরে কাজ করেছিলে। তোমাকে শেষ করে দিতে চাই। গোলাম চুপ করে রইল। আর এই বাড়িতে থাকাটা কি নিরাপদ? না, কিন্তু এই বাড়িতে একটা কারণে থাকতে হবে আমাকে। রহিমউদ্দিন সাহেব, তিনি এই সিন্ডিকেটের একটা বড় টার্গেট। কেউ একজন এই বাড়ির ভেতর থেকেই তাদের তথ্য দিচ্ছে। সাইমনের মুখ গম্ভীর হয়ে গেল। ভেতরের মানুষ মানে এই বাড়িতেই একজন বিশ্বাসঘাতক আছে। মনির নাকি অন্য কেউ? এই বাড়ির কোন মানুষটা 2 মুখ নিয়ে বেঁচে আছে? গোলামকে এখন শুধু নিজেকে বাঁচাতে হবে না, রহিমউদ্দিন সাহেবকেও বাঁচাতে হবে। আর সেটা করতে গিয়ে তার আসল পরিচয় হয়তো একদিন সবার সামনে খুলে যাবে। বিকেলে রহিমউদ্দিন সাহেবের অফিসে একটা মিটিং, ব্যবসার কথা। কিন্তু গোলাম লক্ষ্য করল
মনির একটা নির্দিষ্ট ফাইল পকেটে ভরে নিল। সেই ফাইলটা রহিমউদ্দিন সাহেবের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। গোলাম কিছু বলল না, শুধু চোখে মনে রাখল। পরে মনিরের ফোনের কথোপকথন কানে এলো। হ্যাঁ, অ্যাকাউন্ট ডিটেলস পাঠাচ্ছি, কালকের মধ্যে ট্রান্সফার করো, বাবা কিছু বুঝতে পারবে না। গোলাম ছবি তুলল, রেকর্ড করল। এই প্রমাণটুকু একদিন কাজে লাগবে। মনির শুধু সৎবোন ঋতুকে ঠকায়নি, নিজের বাবাকেও ধ্বংস করতে চাইছে। সম্পত্তির লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয়, এটাই এই গল্পের এক তিক্ত সত্য। রাতে বাগানে ঋতু একা বসেছিল। গোলাম এলো, ঋতু উঠে যেতে গেল, কিন্তু গোলাম বলল, ঋতু ম্যাডাম একটু বসুন, একটু কথা বলার দরকার ছিল। ঋতু থামল, ঘুরে তাকালো। গোলামের চোখে আজ অন্যরকম একটা ভাব। আজকে যে মেয়েটাকে দেখলেন বাজারে, ওকে আর একা ছেড়ে দেবেন না, ওর জীবন বিপদে। তুমি কিভাবে জানলে? গোলাম সরাসরি উত্তর দিল না। কিছু কিছু জিনিস আমি জানি, যেগুলো বলতে পারবো না এখনো, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। ঋতু একটু অবাক হলো। এই লোকটা কথা বলছে কিভাবে? এই ভরাট গলা, এই স্থির দৃষ্টি, এটা তার চীনা গোলামের নয়। তুমি কে আসলে? গোলাম একটু হাসল, তিক্ত হাসি। একজন মানুষ যে আপনার পরিবারকে বাঁচাতে এসেছে, যদিও আপনার পরিবার তা জানে না। বলেই সে উঠে চলে গেল। ঋতু বসে রইল, বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি, যেটাকে সে এখনো নাম দিতে পারছে না। এই দৃশ্যটাই দুজনের সম্পর্কের প্রথম সত্যিকারের মোড়। ঘৃণা এখনো আছে, অবিশ্বাসও আছে, কিন্তু কোথাও একটা ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে আস্তে আস্তে আলো ঢুকবে। রাতের শেষ দৃশ্য। রহিমউদ্দিন সাহেব গোলামকে ডাকলেন নিজের স্টাডিতে। দরজা বন্ধ করলেন। টেবিলে সেই পুরনো ছবির অ্যালবাম। তিনি একটা ছবি বের করলেন, গোলামের সামনে রাখলেন। এই ছেলেটাকে চেনো? গোলাম ছবির দিকে তাকালো, তার হাত কেঁপে উঠল। ছবিতে একটি শিশু, সে নিজে। বয়স তখন হয়তো ৫-৬। পাশে দাঁড়িয়ে আছেন তরুণ রহিমউদ্দিন। আপনি আপনি কিভাবে পেলেন এই ছবি? রহিমউদ্দিন সাহেব গলা ভারী করে বললেন, কারণ ওই রাতে তোমাকে আমি হারিয়ে ফেলেছিলাম, আর সেই পাপের বোঝা আমি ২০ বছর ধরে বহন করছি। নীরবতা। গোলামের চোখে জল নেই, কিন্তু মুখে একটা পাথরের মতো শক্ত ভাব। আপনি মানে? তুমি আমার ছেলে গোলাম, আমার হারিয়ে যাওয়া ছেলে। দরজার ওপাশে মনির দাঁড়িয়ে সব শুনল। তার মুখ সাদা হয়ে গেল, কারণ এই সত্যটা যদি প্রকাশ পায়, তার সব পরিকল্পনা ধুলোয় মিশে যাবে। মনির দ্রুত পা ফেলে সরে গেল, আর পর্দা নামল। দুনিয়ার টাকার গোলাম, এটা শুধু একজন গরিব ছেলের গল্প নয়, এটা একটা হারানো পরিচয়ের গল্প, একটা পুরনো অন্যায়ের গল্প, আর একটা সত্যের গল্প, যে সত্য যত চাপা পড়ে তত শক্তিশালী।